Hello everyone, this is Shankar Subroy Karmokar and welcome to my channel that is Reverberation Guidelines. সো আজকের এই ভিডিওতে আমরা মেনলি কথা বলছি এমন কিছু পার্ট নিয়ে যেখানে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরসের বেশ কিছু নিউমারিক্যাল টাইপ নিয়ে কথা বলছি। সো এখন যে প্রবলেমটা করব সেটা সেই জাতীয় নিউমারিক্যাল প্রবলেমসেরই একটা কন্টিনিউয়েশন। সো রাইট নাও আমরা সেটা দেখছি। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কোনো দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে ঠিক মাঝামাঝি অর্থাৎ মিড পোর্শন থেকে হাফ হাফ করছিলাম, সেটা ভার্টিক্যালি হতে পারে বা হরিজন্টালি হাফ করেছিলাম। অর্থাৎ ইন বোথ কেসেস আমরা বেসিক্যালি যেটা ট্রাই করেছিলাম যে এটাকে বাইসেক্ট করবার, সেটা মিডল পোর্শন বা ট্রান্সভার্স কন্ডিশন যেখান থেকেই হতে পারত। কিন্তু আমরা এবার একটা র্যান্ডম স্পেসমেন্ট নিয়ে কাজ করব। সো আমি বেসিক্যালি ধরে নিচ্ছি এই দুটোর মধ্যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স হচ্ছে স্মল ডি, প্রত্যেকটা প্লেটের এরিয়া হচ্ছে এ, অর্থাৎ যা যাগুলো জানি তাই, এবং ইনিশিয়াল স্টেটে এদের মাঝখানে যে টাইপের ডাইইলেকট্রিক মেটেরিয়াল ছিল তার পারমিটিভিটি এপসাইলন নট। তাহলে আমি বলতেই পারবো যে কোনো একটা সার্টেন মোমেন্টে এই গোটা সিস্টেমের ক্যাপাসিটেন্স কত না, ইনিশিয়াল ক্যাপাসিটেন্স বা প্রাথমিক ধারকত্ব was given as C equal to A epsilon naught divided by D. So that was the initial data. এখন আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে একটা স্ল্যাব ঢুকিয়ে দিতে চাইছি। অর্থাৎ এর মাঝখানে আমি ইনসার্ট করছি একটা ডাইইলেকট্রিক স্ল্যাব যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিনা K. So if we insert a dielectric slab of thickness T, অর্থাৎ এই স্ল্যাবটার থিকনেস আমি ধরে নিচ্ছি T, এবং যে স্ল্যাবটা আমি ঢুকিয়েছি এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিনা K, অর্থাৎ এইটুকু ডেটা আমরা জানি। সো রাইট নাও হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বের করতে হবে এই গোটা কম্বিনেশনের ক্যাপাসিটেন্স কিভাবে চেঞ্জ হবে। অর্থাৎ আগের বারের মতো হাফ বা কিভাবে ইনসার্টেড হয়েছে সেটা আমরা জানি না, আমরা নর্মালি বলে দিচ্ছি যে এক্ষেত্রে একটা টি থিকনেসে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব আমি ইনসার্ট করে দিয়েছি। অর্থাৎ এইটুকু জায়গায় এবার ওই নতুন ডাইইলেকট্রিক মেটেরিয়ালটা আছে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিনা কে। ক্লিয়ার? So the thing যেটা নিয়ে আমি বারবার কথা বলছি that is dielectric constant. So dielectric constant বা পরাবৈদ্যুতিক ধ্রুবক এই কথার মানে কে, এবং কে কথার মানে কত? কে কথার মানে বেসিক্যালি এপসাইলন আর বাই এপসাইলন নট। সো আমি যদি এটাকে আরও ভালো করে বুঝতে চাই তাহলে আমরা লিখতে পারি নির্দিষ্ট মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, that is nothing but permittivity of that medium by permittivity of free space. সো বেসিক্যালি এই লজিকটার উপরে দাঁড়িয়ে থেকেই আমরা যা কাজ করার করব। সো আমার এই অঙ্কে এপসাইলন আর বাই এপসাইলন নট হ্যাজ বিন গিভেন অ্যাজ কে, তাহলে আমি বলতেই পারি এপসাইলন আর কথার মানে হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। তো ফার্স্ট থিং আমরা এখান থেকে এটুকু জানলাম। রাইট নাও আমি যে কাজটা করব সেই কাজটুকুকে খুব ভালো করে বুঝবার চেষ্টা করি। আমার কাছে এইটুকু পার্টের ক্যাপাসিটেন্স যদি C1 হয় আর রেস্ট পার্টের ক্যাপাসিটেন্স যদি C2 হয়, আমি এই C1 আর C2 ভ্যালু বের করার চেষ্টা করব। সো আমি এবার করার চেষ্টা করছি দ্যাট ইজ দ্য ভ্যালু অফ C1. C1 কথার মানে কত না, এরিয়া তো চেঞ্জ হয়নি কারণ গোটা প্লেটের এরিয়াটাই এক্ষেত্রে কাজ করছে, কারণ এই গোটা এরিয়াটাই গোটা অংশ জুড়ে কাজ করছে।
রাইট নাও যদি আমরা এই C1টাকে বুঝি, আমি না এই গোটা ছবিটাকে একটু ভালো করে আঁকছি। সো দিস ইজ মাই প্লেট 1। এখন আমি যতটুকু দূরে এই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের স্ল্যাবটাকে রেখেছি, সেই স্ল্যাবটাই বেসিক্যালি সেকেন্ড প্যারালাল প্লেট হিসেবে কাজ করবে। তাহলে আমি যদি C1 এর ভ্যালু বের করার চেষ্টা করি, তো C1 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ A এপসাইলন R, কারণ আমি ধরে নিচ্ছি এইখানে যে ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে তার পারমিটিভিটি এপসাইলন R অ্যান্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K, তাহলে A এপসাইলন R বাই T। ক্লিয়ার আমার কথা? সো আমি এবার যেটা করবার চেষ্টা করছি, আমি একটু রিঅ্যারেঞ্জ করবার চেষ্টা করছি। আমি এটাকে লিখছি A এপসাইলন R বাই, আমি ইচ্ছে করে এটাকে লিখছি D ইন্টু T বাই D। সো বেসিক্যালি এই ডি কেটে যাবে। আমি কেন অ্যারেঞ্জ করছি বা রিঅ্যারেঞ্জ করছি সেটা বোঝার জন্য একটু ওয়েট করতে হবে। সো রাইট নাও আমি যে গোটা কাজটা করলাম, এটা দেখতে লাগছে অনেকটা A ইন্টু এপসাইলন R, কথার মানে হচ্ছে K ইন্টু এপসাইলন নট। সো দিস ইজ এপসাইলন নট ইন্টু K। আমি আমার মতো রিঅ্যারেঞ্জ করলাম, ডিটাকে এখানে লিখলাম আর টিটাকে নিচে লিখে ডিটাকে উপরে তুলে দিলাম। সো গোটা ডেটাটাকে আমি রিঅ্যারেঞ্জ করলাম, আর এই গোটা ভ্যালুটার মানেই হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব C। সো এই গোটা ভ্যালুটা বেসিক্যালি C। সো আমার কাছে যে ডেটাটা এলো সেটা দেখতে লাগছে অনেকটা C ইন্টু KD ডিভাইডেড বাই T। সো দিস ইজ মাই ফার্স্ট ডেটা, যেটা আমরা বের করলাম যে এইটুকু অঞ্চলের ক্যাপাসিটেন্স কত হলো, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট C1. So right now আমি যেটা বের করবার চেষ্টা করছি, that is the value of C2. So how to find out the value of C2? The first thing we need to realize, আমরা কিন্তু এই পোর্শনে এয়ারটাকে এয়ারে রেখেছি, অর্থাৎ এক্ষেত্রে কোনো সেকেন্ড টাইপ অফ ম্যাটেরিয়ালকে ইনসার্ট করিনি। সো বেসিক্যালি এই পোর্শনে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল নিয়ে কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু আগে ডিস্টেন্স ছিল D। রাইট নাও এইটুকু ডিস্টেন্স বেসিক্যালি কিন্তু D মাইনাস T, কারণ আমরা একটা এয়ার ম্যাটেরিয়ালের ইন্টারমিডিয়েট ডিস্টেন্সে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের স্ল্যাব ঢুকিয়ে দিয়েছি। সো যদি C2 বার করতে হয়, সো C2 এর ভ্যালু কত হয়ে যাবে? এরিয়া তো চেঞ্জ হয়নি, A এপসাইলন নট, তো এপসাইলন নটই কারণ এয়ার আছে, আর ইন্টারমিডিয়েট ডিস্টেন্সটা কিন্তু D না থেকে এবার হয়ে যাবে D মাইনাস T। সো বেসিক্যালি আমি এটাকেও রিঅ্যারেঞ্জ করবো, কিন্তু এটা রিঅ্যারেঞ্জ করা অত্যন্ত ইজি। সো আমি এটাকে লিখছি A এপসাইলন নট ডিভাইডেড বাই D ইন্টু D মাইনাস T ডিভাইডেড বাই D। তাহলে আমি কেন রিঅ্যারেঞ্জ করলাম সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আর আমি এবার এটাকে লিখছি পুরো ভ্যালুটাকে একটু অ্যারেঞ্জ করে A এপসাইলন নট ডিভাইডেড বাই D, ডিটাকে উপরে তুলে দিলে D ডিভাইডেড বাই D মাইনাস T। সো দিস ইজ নাথিং বাট my initial capacitance, that is C. So this is C into D divided by D minus T. So আমি বের করতে পারলাম দুটো ডিফারেন্ট পার্টের ক্যাপাসিটেন্সের ভ্যালু। রাইট নাও আমি যেটা করব, এখন আমি বোঝার চেষ্টা করব যে এই দুটো স্ল্যাব বেসিক্যালি কিভাবে আছে। অ্যান্ড আই টোল্ড ইউ আর্লিয়ার, যেটা আমরা সেকেন্ড প্রবলেমে করেছিলাম, যে যদি আমরা ডিস্টেন্সকে সেপারেট করে দিই, দ্যাট মে বি বাইসেক্টেড, দ্যাট মে নট বি বাইসেক্টেড। বেসিক্যালি যদি ডিস্টেন্সকে আমরা সেপারেট করে দিই, তাহলে সেভারাল স্ল্যাবস উইল ওয়ার্ক ইন সিরিজ কম্বিনেশন। সো বেসিক্যালি এই অংশটা এবং এই অংশটা দুটো শ্রেণী সমবায়ে থাকা ধারকের মতো কাজ করবে। সো বেসিক্যালি দে আর ইন সিরিজ কম্বিনেশন। রাইট নাও আমরা সেইটুকু অংশকে লাস্ট ফিনিশ করব। সো একটা জিনিস আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার, যে এই C1 আর C2 এই দুটো সিরিজ কম্বিনেশনে আছে, আর আমরা খুব ভালোভাবেই জানি সিরিজ কম্বিনেশনে থাকলে আমরা কি করে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করি। না, আমরা জানি 1/C ইকুইভ্যালেন্ট, দ্যাট উইল বি 1/C1 প্লাস 1/C2। সো রাইট নাও আমি কি করব, C1 আর C2 এর ভ্যালুটা বসিয়ে দেবো। সো C1 ওয়াজ গিভেন অ্যাজ CKD ডিভাইডেড বাই T, আর C2 ওয়াজ গিভেন অ্যাজ CD divided by D minus T. সো যদি আমি ফার্দার এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে পড়ে থাকবে 1/C ইকুইভ্যালেন্ট, এটা দেখতে হয়ে যাবে T বাই CKD, আর এখান থেকে দেখতে হয়ে যাবে D minus T ডিভাইড বাই CD। সো দ্য থিং বিগিন, আমি করছি কি, এই গোটা ডিনোমিনেটর থেকে বা হর থেকে সিডিকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকবে T বাই K, আর এখান থেকে পড়ে থাকবে D minus T ডিভাইড বাই 1। এবার আমি কি করছি, গোটা পার্টটাকে এলসিএম বা লসাগু করে দিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে 1/C ইকুইভ্যালেন্ট, অ্যান্ড দ্যাট উইল লুক লাইক
এখানে পড়ে থাকছে 1/cd, এটাকে যদি এলসিএম করে দিই তাহলে নিচে হয়ে যাবে কে, উপরে হয়ে থাকবে টি প্লাস ডিকে মাইনাস টিকে। ক্লিয়ার আমার কথা? সো আমি যদি এটাকে ফার্দার প্রোগ্রেস করি এবং সুইচ ওভার করে দিই তাহলে এটা হয়ে যাবে সি ইকুইভ্যালেন্ট, দ্যাট উইল লুক লাইক সিডি ইন্টু কে ডিভাইডেড বাই, আমি কি করছি এই নিচের এই দুটো পোর্শন থেকে একটা টি কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকছে 1 মাইনাস কে আর এখান থেকে পড়ে থাকছে ডিকে। সো দিস ইজ দ্য আলটিমেট অ্যান্সার অফ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। যেক্ষেত্রে আমরা কি করেছি যে কোনো একটা র্যান্ডম উইডথের স্ল্যাব একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মাঝখানে এমনভাবে ইমপ্লিমেন্ট করেছি যেটা শুধুমাত্র ওদের ইন্টারনাল ডিস্টেন্সকে চেঞ্জ করতে পারে, কিন্তু প্যারালাল প্লেট ক্যাপাসিটরসের কোনো প্লেটের এরিয়া চেঞ্জ করতে পারে না। ক্লিয়ার আমার কথা? সো ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট দ্যাট হ্যাজ বিন কভার্ড রাইট নাও। ক্লিয়ার? নেক্সট টাইপের নিউমেরিক্যাল প্রবলেম যখন আমরা করব তখন আমরা বেশ কিছু কনফ্লিক্টিং ডেটা দেখব এবং এটা আমাদের জন্য এখনো অবধি একটু অন্যরকম নিউমেরিক্যাল হতে চলেছে। আমরা এক্ষেত্রে দুটো ডিফারেন্ট পয়েন্টকে ধরছি, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। এখন এই এ আর বি এর মাঝখানে আমরা সেভারাল কিছু প্লেটস আঁকছি। সো এই অঙ্কটা আমরা যেই ওরিয়েন্টেড অনেকগুলো প্রবলেমে দেখব তখন আমরা আরও ভালো করে করব। এখন আমরা শুধু ওপর একটু আলোচনা করে চলে যাব যতটুকু আমাদের এইচএসএস সিলেবাসে লাগে। সো আমি এর মাঝখানে বেশ কিছু প্লেটস এঁকে দিলাম যেগুলো দেখতে লাগছে এরকম। সো এ থেকে কিছু প্লেটস বেরিয়ে আছে, বি পয়েন্ট থেকে কিছু প্লেটস বেরিয়ে আছে, আর আমরা বলে দিচ্ছি দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ইচ পেয়ার ইকুয়াল টু সি, অর্থাৎ যে কোনো এক জোড়ার মধ্যে ক্যাপাসিটেন্স কত না সি, অর্থাৎ আমি বলতে পারি যে এই দুটো জোড়ার মধ্যে ক্যাপাসিটেন্স কত সি। এখন আমাকে বলতে হবে যে টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স অফ দ্য সার্কিট। সো হোয়াট আই নিড টু ফাইন্ড টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। সো টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কি করে বার করব? সো এই নিউমেরিক্যালটা করতে গেলে আমি যেভাবে শেখাবো সেই প্রসেসটা যদি ফলো আপ করিস তাহলে এটা খুব ভালো হয়। সো লজিক্যালি আমি না প্রত্যেকটা প্লেটের একটা নাম দিয়ে দেবো। সো 1 2 দিস ইজ 3 4 5 6 7 and 8। সো 8টা প্লেট আছে, আমি 8টা প্লেটের পরপর নাম দিয়েছি। এখন আমি দুটো পয়েন্ট আছে, সো দুটো পয়েন্টকে আমি খুব ভালোভাবে আইডেন্টিফাই করি, একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট, এ তে কোন কোন প্লেটসগুলো এসে মিক্সড আপ হয়েছে না 1 মিক্সড আপ হয়েছে, 3 মিক্সড আপ হয়েছে, 5 মিক্সড আপ হয়েছে আর 7 মিক্সড আপ হয়েছে। আর বি তে কে আছে 2 4 6 and 8। ক্লিয়ার আমার কথা? সো এবার আমি কম্বিনেশন বুঝবার চেষ্টা করব। দেখ এই দুটো যদি বুঝিস তাহলে অলরেডি 1 আর 2 এর মাঝখানে একটা জয়েন আছে। সো এখানে 1 এখানে 2, সো 1 আর 2 এর মাঝখানে একটা জয়েন করে দে। সো দিস ইজ মাই ফার্স্ট ওয়ান। ক্লিয়ার? এবার যদি দেখিস 2 আর 3 এর মধ্যে আরেকটা জয়েন আছে, সো আমি এখানে নাম লিখে দিচ্ছি 1, 2। 2 আর 3 এর মাঝখানে আছে 2 আছে এখানে, 3 আছে এখানে, সো 2 আর 3 এর মাঝখানে আবার একটা জয়েন আছে, সো এঁকে দে। সো দিস ইজ 2, 3। দেন 3, 4, এখানে 3 এখানে 4, তাহলে অবভিয়াসলি আরেকটা জয়েনিং আছে। সো দিস ইজ মাই 3, 4। ক্লিয়ার? এবার দেখ 4, 5 এর মধ্যে আছে, সো 4 এখানে আছে 5 এখানে আছে, তাহলে সেকেন্ড জয়েনিং চলবে, এখান থেকে ক্যারি হবে। সো দিস ইজ মাই 4, 5। ক্লিয়ার? নেক্সট কি আছে 5, 6। অবভিয়াসলি 5 এখানে আছে 6 ওখানে আছে, তাহলে এই কম্বিনেশনটা কন্টিনিউ হবে। সো 5, 6। নেক্সট 6, 7। 6 এখানে আছে 7 এখানে আছে, নেক্সট কন্টিনিউ হলো। দেন 7, 8 অবভিয়াসলি কন্টিনিউ হবে। ক্লিয়ার আমার কথা? সো আমি বেসিক্যালি যেটা তৈরি করার চেষ্টা করলাম, আমি যতগুলো পাথওয়ে দিয়ে এ থেকে বিতে যেতে পারি ততগুলো পাথওয়েকে ডিফারেন্ট করে এঁকে নিলাম। সো 1 2 3 4 5 6 7 মোট 7টা পাথওয়ে পেলাম। অ্যান্ড ভালোভাবে দেখলে বুঝতেই পারছি যে all 7 pathways are in parallel combination. So all are in parallel combination, অর্থাৎ সমান্তরাল সমবায়।
যদি প্যারালাল কম্বিনেশন বের করতে হয় সো সি ইকুইভ্যালেন্ট কি করে হবে সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি প্লাস সি, সো আলটিমেটলি 7c। সো এই কম্বিনেশন থেকে আমরা মোট কত ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পাবো, দ্যাট ইজ 7c। বাট প্রবলেমটা এতটা ইজি নাও হতে পারে, অর্থাৎ আমি কেন এরকম করে করালাম, দিস ইজ কমপ্লিটলি জয়েন্ট ওরিয়েন্টেড প্রবলেম, স্টিল আমি কেন এইভাবে করিয়ে দিলাম সেটা ঠিক পরে প্রবলেমটাই বুঝতে পারবো। ধরা যাক কোশ্চেন প্যাটার্ন একটু টাফ হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের এই টাইপটা দিয়ে দেবে। আমাদের এবার দিয়ে দিল এখানে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে, নো ইস্যু। আমরা কাজ করছি এ পয়েন্ট থেকে মোট 4টে প্লেট এঁকে দিলাম। এবার বি পয়েন্ট থেকেও 4টে প্লেট যা ছিল তাই। সো দিস ইজ মাই প্লেট 1, প্লেট 2, দিস ইজ মাই প্লেট 3 অ্যান্ড দিস ইজ মাই প্লেট 4। সো এক্ষেত্রে কিছু তো প্রবলেম অবভিয়াসলি আছে, এবং এইবার আমি এই সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করবার চেষ্টা করব। সো দ্য ফার্স্ট থিং আমরা এক্ষুনি শিখেছি, আমরা প্রত্যেকটার নাম দেবো 1 2 3 4 5 6 7 and 8. So the logic behind that যা যা ডেটা দেওয়া আছে, the capacitance of each pair কত না obviously C, so find out total capacitance। কি করে বের করব না, আমি আবার প্রত্যেকটা প্লেটকে নাম দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করবার চেষ্টা করব, আমি পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করছি। সো দিস ইজ মাই পয়েন্ট এ অ্যান্ড দিস ইজ মাই পয়েন্ট বি। এবার পয়েন্ট এতে কোন কোন প্লেটগুলো এসে কোয়েনসাইড করছে সেগুলো দেখি। 1 করেছে, 3 করেছে, 5 করেছে অ্যান্ড 8 করেছে। আর বিতে কারা কারা কোয়েনসাইড করেছে, বিতে কোয়েনসাইড করেছে 2 4 6 অ্যান্ড 7। সো রাইট নাও আমি যেটা করবার চেষ্টা করছি, আমি জয়েনিংগুলো দেখছি 1 আর 2, সো এখানে 1 এখানে 2, সো একটা প্লেট তো আছেই, সো এঁকে দাও। সো দিস ইজ মাই 1, 2। হোয়াট এভার 2, 3, 2 এখানে 3 এখানে, তাহলে অবভিয়াসলি একটা জাংশন আছে। দেন 3, 4, 3 এখানে 4 এখানে, অবভিয়াসলি এই জাংশনও আছে। 4, 5, 4 এখানে 5 এখানে, এই জাংশনটাও আছে, নো ডাউট। 5, 6, 5 এখানে 6 এখানে, অবভিয়াসলি জাংশন আছে। 6 অ্যান্ড 7 যেখানে এসে আমরা প্রথমবার ধাক্কা খেলাম, 6 আর 7, 6ও এখানে 7ও এখানে, অর্থাৎ 6 আর 7 কিন্তু কখনো ক্যাপাসিটর হয়ে কাজ করতে পারবে না। তার কারণ আমি যদি এটাকে হায়ার পোটেনশিয়াল এটাকে লোয়ার পোটেনশিয়াল ধরি, তবেই ক্যাপাসিটর হয়ে কাজ করবে, অর্থাৎ দুটো একই টাইপের প্লেট কখনো কাজ করতে পারে না। সো দ্যাট ইজ দ্য লজিক, 6 আর 7 এর মাঝখানে কোনো ক্যাপাসিট্যান্স নেই, কিন্তু 7 আর 8, 7 এখানে 8 এখানে, সো 7 আর 8 এর মাঝখানে আছে। সো আমরা লাস্ট যে ছবিটা আঁকবো, দ্যাট ইজ স্টেটিং দ্য পজিশন অফ 7 অ্যান্ড 8। সো এবার যদি আমরা টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে চাই, তাহলে আমরা কি করব, খুঁজবো। সো সি ইকুইভ্যালেন্ট কি হবে, 1 2 3 4 5 6, সো টোটাল কথা হচ্ছে 6c। ক্লিয়ার আমার কথা? সো এই জন্য আমি বলেছিলাম এই জাতীয় প্রবলেমটা একটু হলেও কনফ্লিক্টিং, এবং আমাদের এখনও অবধি করা প্রবলেমগুলোর মধ্যে কমপ্লিটলি আলাদা একটা ইস্যু। সো বি কেয়ারফুল যখন এই প্রবলেমটা সলভ করবি। সো আমরা এবার যে প্রবলেমটা দেখবো, সেই প্রবলেমটার ক্ষেত্রে আমরা এখন 3টে ক্যাপাসিটরকে নিয়ে আলোচনা করবো। সো একটা ক্যাপাসিটর আমার এখানে আছে, দ্যাট ইজ C1, ইট ইজ 2 মাইক্রোফ্যারাড। নেক্সট ক্যাপাসিটর আছে ঠিক এর তলায়, যেটা কিনা C2, অ্যান্ড ক্যাপাসিট্যান্স কত, 3 মাইক্রোফ্যারাড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যেটার ক্যাপাসিট্যান্স কিনা 6 মাইক্রোফ্যারাড। সো এই 3টে ক্যাপাসিটর কিভাবে আছে, একটা ব্যাটারি দিয়ে জয়েন করা আছে, অর্থাৎ এইরকম একটা কনফিগারেশন নিয়ে এদের এন্ডিংয়ে একটা ব্যাটারি জয়েন করে দেওয়া হয়েছে, যে ব্যাটারিটা বেসিক্যালি 10 ভোল্ট একটা সাপ্লাই দিতে পারে। সো হোয়াট আই নিড টু ফাইন্ড, আমাকে বার করতে হবে প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে মোট কত করে চার্জ আছে। সো এই অঙ্কটা করবার জন্য আমাদেরকে খুব ইজি কিছু ডেটা লাগবে। সো আমি যেটা বের করতে চাইছি, দ্যাট ইজ চার্জ অন each capacitor. So
আমরা প্রত্যেকটা ক্যাপাসিটারের মধ্যে চার্জ বের করছি। সো বেসিক্যালি যদি আমরা বোঝার চেষ্টা করি যে এক্ষেত্রে যে তিনটে ক্যাপাসিটার আছে C1, C2 অ্যান্ড C3, প্রত্যেকে সমান্তরাল বা প্যারালাল কম্বিনেশনে আছে। এখন প্রত্যেকে প্যারালাল বা সমান্তরালে যুক্ত থাকার জন্য আমরা জানি সবার দুই এন্ডে পোটেনশিয়াল ড্রপ বা বিভব পার্থক্য সমান, অর্থাৎ প্রতিটি দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, দ্যাট ইজ the drop of potential at the edges of each capacitors must be same and that will be ditto same with 10 volt, অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপ হবে অবভিয়াসলি 10 ভোল্ট। এখন আমি যদি ধরে নিই যে এর মধ্যে Q1 চার্জ আছে, এর মধ্যে Q2 চার্জ আছে আর লাস্টেরটার মধ্যে Q3 চার্জ আছে, তাহলে আমরা কি করে বের করব? সো আমরা খুব ইজি ফরম্যাটটাই অ্যাপ্লাই করব। সো Q1 ইকুয়াল টু কত হবে? C1 ইন্টু V। C1 কথার মানে হচ্ছে আমরা জানি 2 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ফ্যারাড, আর V মানে 10, সো দ্যাট উইল বি 20 মাইক্রোকুলম্ব। ক্লিয়ার? হোয়াট অ্যাবাউট Q2? যদি আমরা Q2 বের করি, সো Q2 কথার মানে কত হবে? C2 ইন্টু V, so that will be 3 microfarad মানে 10 to the power minus 6 আর battery 10, so that will be 30 microcoulomb. And what about Q3? Q3 will be C3 into V, so what about C3? C3 was given as 6 into 10 to the power minus 6 আর V মানে 10, so this will be 60 microcoulomb. Clear? So তিনটে ডিফারেন্ট ক্যাপাসিটারে তিনটে আলাদা আলাদা চার্জকে আমরা বার করতে পারলাম, দ্যাট ইজ 20 মাইক্রোকুলম্ব, 30 মাইক্রোকুলম্ব অ্যান্ড 60 মাইক্রোকুলম্ব। ক্লিয়ার আমার কথা? সো নেক্সট প্রবলেমটা আমরা যেভাবে দেখছি সেটা হচ্ছে এই তিনটি ক্যাপাসিটারকে এবার আমরা সিরিজ কম্বিনেশনে ফেলে দিয়েছি অ্যান্ড আমরা প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সকে ডিট্টো সেম রেখেছি, অর্থাৎ যা ছিল তাই রেখেছি। প্রথমটা 2 মাইক্রোফ্যারাড, তৃতীয়টা 3 মাইক্রোফ্যারাড অ্যান্ড থার্ড ওয়ান ওয়াজ 6 মাইক্রোফ্যারাড, এবং এই তিনটে এবার আছে সিরিজে। তো সিরিজ কম্বিনেশনে থাকলে আমরা জানি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করা হয় 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। তাহলে যদি আমরা এই ভ্যালুগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করি, সো দিস উইল লুক লাইক 1/2 প্লাস 1/3 প্লাস 1/6, অবভিয়াসলি দিস ইজ 1 মাইক্রোফ্যারাড অ্যান্সার আসছে। সো এলসিএম করলে কত হবে? 2, 3 আর 6 এর, অবভিয়াসলি 2, 3 আর 6 এর এলসিএম করলে হয়ে যাবে 6। সো ওপরে হয়ে যাবে 3 প্লাস 2 প্লাস 1, সো সি ইকুইভ্যালেন্ট কথার ভ্যালু কত? দিস ইজ 1 মাইক্রোফ্যারাড। So 1 microfarad will be the equivalent capacitance of the total combination. Clear? Right now আমরা এটা যে বের করলাম, আমরা বেসিক্যালি বের করলাম এই তিনটে ক্যাপাসিটারের বদলে একটাই ক্যাপাসিটার আছে যার ভ্যালু কিনা 1 মাইক্রোফ্যারাড। এখন এই ক্যাপাসিটারটা বেসিক্যালি জয়েন করা হয়ে গেছে একটা ব্যাটারির সাথে, যে ব্যাটারির ভোল্ট কিনা 10। সো রাইট নাও যদি আমি এর মধ্যে টোটাল চার্জ বের করবার চেষ্টা করি, দ্যাট ইজ কিউ হয়ে যাবে সি ইন্টু ভি, অ্যান্ড এক্ষেত্রে সি মানে সি নর্মাল না, সি মানে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট, অ্যান্ড সি ইকুইভ্যালেন্ট ওয়াজ গিভেন অ্যাজ 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড আর ভোল্ট মানে 10, সো দিস ইজ 10 মাইক্রোকুলম্ব। সো এই হচ্ছে টোটাল চার্জ যেটা কিনা এর মধ্যে আছে। সো কিউ ওয়াজ গিভেন অ্যাজ 10 মাইক্রোকুলম্ব। এক্ষেত্রে যদি প্লাস কিউ থাকে তাহলে এক্ষেত্রে কত থাকবে? অবভিয়াসলি মাইনাস কিউ, দ্যাট ইজ মাইনাস 10 মাইক্রোকুলম্ব। ক্লিয়ার? এইবার লজিক্যাল পার্ট হচ্ছে যেহেতু এরা প্রত্যেকে সিরিজে আছে, সো দ্য থিং বিগিন, আমাদের এখানে সবচেয়ে বেশি কনসেপচুয়াল ডেভেলপমেন্ট দরকার যে এক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে কিন্তু 10 মাইক্রোকুলম্ব করে চার্জ আছে, অর্থাৎ সিরিজ কম্বিনেশনে থাকলে প্রত্যেকটার মধ্যে ডিট্টো সেম চার্জ থাকে। এটা আমি প্রথম দিন পড়ানোর সময়ই বলেছিলাম। শুধুমাত্র প্লাস প্লেট আর মাইনাস প্লেটের মধ্যে প্লাস মাইনাসের ডিফারেন্স হবে, কিন্তু সিরিজ কম্বিনেশনে জয়েন করা প্রত্যেকটা ক্যাপাসিটার ডিট্টো সেম অ্যামাউন্ট অফ কারেন্ট রাখবে, অর্থাৎ এতে যদি যে চার্জ থাকবে 10 মাইক্রোকুলম্ব, ঠিক এর নেগেটিভ প্লেটটায় থাকবে মাইনাস 10 মাইক্রোকুলম্ব। একইভাবে এর সাথে সিরিজ কম্বিনেশনে এ আছে, তাহলে এর মধ্যে চার্জ থাকবে প্লাস 10 মাইক্রোকুলম্ব, এটার মধ্যে থাকবে মাইনাস 10 মাইক্রোকুলম্ব। এক্ষেত্রে থাকবে প্লাস 10 মাইক্রোকুলম্ব,
ক্ষেত্রে থাকবে -10 মাইক্রোকুলম, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং যেটা আমাদের এখান থেকে জানার দরকার ছিল। ক্লিয়ার আমার কথা? দ্য লাস্ট পার্ট যেটা নিয়ে আমি কথা বলতে পারি সেটা হচ্ছে আমরা প্রত্যেকটাই বুঝে গেলাম যে 10 মাইক্রোকুলম করে চার্জ আছে। এখন আমি যদি চাই যে প্রত্যেকটার দুই এন্ডে পোটেনশিয়াল ড্রপ কত, অর্থাৎ বিভব পার্থক্য কত, তাহলে আমি যদি করি যে C1 এর বোথ এন্ডে পোটেনশিয়াল ড্রপ, তাহলে কি করে বের করব না Q ডিভাইডেড বাই C1। সো Q মানে কত আমরা অলরেডি জানি 10 মাইক্রোকুলম, আর C1 মানে কত, C1 মানে 2 মাইক্রোফ্যারাড। সো দিস উইল বি 5 ভোল্ট। যদি C2 এর বোথ এন্ডে আমরা পোটেনশিয়াল ড্রপ বার করি, সো দ্যাট উইল বি Q বাই C2, সো দ্যাট উইল বি নাথিং বাট 10 মাইক্রোকুলম ডিভাইডেড বাই আমাদের জন্য সেটা ছিল 3 মাইক্রোফ্যারাড। সো দিস উইল বি 10 by 3 volt, and the last one, that is C3 এর both end এ potential drop যদি বার করি, that will be Q by C3, and that will be nothing but 10 microcoulomb divided by 6 microfarad, so this will be 5 by 3 volt. সো এই হচ্ছে তিনটে পোটেনশিয়াল ড্রপ প্রত্যেকটার এন্ডে, যে তিনটেকে যদি আমরা অ্যাড করি অবভিয়াসলি 10 ভোল্ট পাবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট কনসেপ্ট যেটা আমরা এই গোটা ভিডিও থেকে জেনারেট করলাম। সো এন্ড অফ দ্য সেশন, আমি নেক্সট ভিডিওতে এর লাস্ট পার্ট নিয়ে ডিসকাস করবো, অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ ক্যাপাসিটার্স। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।